ছেলে মেয়ে সহ একাত্তর খাইতে পারি নাই। আমার ছেলেকেও প্রদীপ বাবু গুলি করে চট্টগ্রামে, আমরা তার লাশ আনতে গিয়েছিলাম। প্রদীপ বাবু যখন 2 ঘন্টা মারার পরে বুঝতে পেরেছেন সে আর নাই, তখন আমি ছিলাম এই জেলখানায় মুমূর্ষু অবস্থায়, আমার ছেলে ছিল চট্টগ্রাম জেলখানায় মুমূর্ষু অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে 16 বছর পর আবার এই সুন্দর পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম যাজা দান করুন। আমরা তো এখানে থাকার কথা ছিল না, কি বলেন? আমাদের থাকার কথা তো হলো জেলখানায়। 16 বছর আমরা ওইভাবেই ছিলাম, হয়তো হাসপাতালে গুলি খেয়ে হাসপাতালে চটপট করছি, অথবা জেলখানা ছিলাম, রিমান্ডে ছিলাম, পালিয়ে বাড়ি বেরিয়েছিলাম। আমরা ছেলে মেয়ে সহ একাত্তর খাইতে পারি নাই, এই ছিল আমাদের অবস্থা। এবং আমাকে যখন গুলি করে হাসপাতাল নেওয়া হয়, আপনারাই আমাকে সে সময় আল্লাহর ইচ্ছায় আপনারা রক্ষা করেছিলেন। আমার 2টা পায়ে কেটে ফেলার জন্য হুকুম হয়েছিল এসপি মহোদয়ের পক্ষ থেকে। আপনাদের প্রচেষ্টায় আমার 2টা পা রক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। আমার ছেলেকেও প্রদীপ বাবু গুলি করে চট্টগ্রামে, আমরা তার লাশ আনতে গিয়েছিলাম। প্রদীপ বাবু যখন 2 ঘন্টা মারার পরে বুঝতে পেরেছেন সে আর নাই, তখন তাকে হাসপাতালে পাঠাইছে, মর্গে যাবে। 2 ঘন্টা পরে রয়েছে সেখানে, ডাক্তার পরীক্ষা করে দেখলো, ডেথ সার্টিফিকেট দিবে, দেখলো তার জীবন এখনো আছে। উনি তার চিকিৎসা শুরু করলেন। দুর্ভাগ্যবশত তার শরীরের সমস্ত রক্ত পড়ে যাওয়ার কারণে তার রক্তের দরকার ছিল। ডাক্তার রক্তের আহ্বান করলো, সে তখন ইসলাম ইউনিভার্সিটির সভাপতি ছিল, যার কারণে রক্তের অভাব হওয়ার কথা ছিল না। সবাই রক্ত দিতে এসেছে, প্রায় 50 জনকে সেখানে অ্যারেস্ট করেছে, রক্ত দিতে দেয় নাই। এই ছিল আমাদের পরিস্থিতি, বাংলাদেশের অবস্থা ছিল তাই। আমি ছিলাম এই জেলখানায় মুমূর্ষু অবস্থায়, আমার ছেলে ছিল চট্টগ্রাম জেলখানায় মুমূর্ষু অবস্থায়। আলহামদুলিল্লাহ, আমরা দুজনে বেঁচে আছি, এখনো ভালোভাবে আছি, এখন সুস্থই আছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। সেখানেও স্বাস্থ্য সেবা কর্মীরা, ডাক্তার আমার ছেলেকে বাঁচিয়ে তুলছে, এখানেও একই রকম অবস্থা আমাকে বাঁচিয়ে তুলছে। এই জন্য আপনাদেরকে সেই অতীতের আমার সেই অবস্থার জন্য আপনাদের এই ফোরাম বা আপনাদের এই কর্মীরাই আমাদেরকে সাহায্য করেছিলেন। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়তো ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কি? দুর্নীতি। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশ পিছিয়ে থাকার কথা না। একটা রাস্তার জন্য বরাদ্দ যা হয়, তার যদি 10% কাজ হয়, তাহলে এই রাস্তা 10 বছর কিছু হয় না। কিন্তু তার সিংহভাগেই পকেটে বা বাইরে চলে যায়, যার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আমি এই নোয়াখালী জেলার জন্য যে কৃষি বরাদ্দ আসে, আপনার শুধু অবাক হবেন, হাজার হাজার কোটি টাকা কৃষক কি পায়? যদি কৃষকের হাতে পৌঁছতো। স্বাস্থ্য সেবার জন্য কি বরাদ্দ আছে না নাই? আপনারা কি পান? না, কিছুই পাচ্ছে না জনগণ। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ন্যায়ের পক্ষে, ইসা খন্দকারের পক্ষে না। ইসা খন্দকার আজকে রাতে মারা যেতে পারে, পারে না। যেমনি করে হাসপাতালে রোগী আসে, এনেস্থেসিয়া দেওয়া হয়, অপারেশন করা হয়, মৃত্যু যে কোনো সময় হইতে পারে, কিন্তু আপনারা কি নিরাপদ থাকেন? আপনারা কি তখন নিরাপদ থাকেন যখন সুস্থ হয়ে বাড়িতে যায়? হাসপাতালও ভালো, ডাক্তারও ভালো, কর্মচারীরাও ভালো। যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সবাই খারাপ। এটা কি দুর্নীতি নয়? মৃত্যু কি হবে না? এই জন্য কি হাসপাতাল ভাঙচুর হবে? এই জন্য কি ডাক্তারকে ফাঁসি দিতে হবে? এই জন্য কি কর্মচারীকে মারধর করতে হবে? এটার কারণ হলো আমাদের শিক্ষার অভাব, দুর্নীতি ছেয়ে গেছে আমাদের দেশ। আমাদের এই বাংলাদেশটা আমরা সাজাতে চাই। ও বলতেছিলাম, আজকে রাতে কি আমি মারা যেতে পারি না, আগামীকালকে নির্বাচন হবে না, নির্বাচনের এসব কথা কি চলবে না, সবই চলবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইনসাফের পক্ষে আপনারা থাকবেন, আপনারা উপকৃত হবেন। ইনসাফের পক্ষে আপনারা থাকলে আপনারা উপকৃত হবেন, আপনার স্বজন উপকৃত হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। আমরা এই দেশ কার কাছে রেখে যাব? দুর্নীতিবাজদের কাছে? আমি নাম পরিচয় করে বলবো না কারো। দুর্নীতিবাজদের কাছে যদি আমরা এই বাংলাদেশ রেখে যাই, আমার প্রজন্মের পর প্রজন্ম শুধু ভুগতে থাকবে। কথা কি ঠিক কিনা? আমরা যে বাংলাদেশকে যদি ইনসাফপূর্ণ কোনো পরিবেশে, দুর্নীতিমূলক কোনো পরিবেশে যদি আমরা রেখে যেতে পারি, তাহলে আমরা, আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তারাই উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে। আমি আপনাদের শুধু অনুরোধ করব, আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। আমরা সবাই মিলে বাংলাদেশটাকে নতুন একটা পর্যায়ে নিয়ে যাই। আমি নোয়াখালীর কথা আপনাদেরকে বলি। আমি ওই দিন ডিসি মহোদয় নতুন এসেছেন, উনি বলেছেন আপনাদের কি প্রবলেম। আমি সেখানে একটা প্রবলেমের তালিকা দিয়েছিলাম। আমি বলেছি আমাদের এই প্রবলেম হলো, সবচেয়ে বড় বেশি সমস্যা হলো ড্রেনেজ ব্যবস্থা। আমাদের এই একটু বৃষ্টি হলেই পুরা নোয়াখালী, শুধু শহর না, পুরা নোয়াখালী পানির নিচে তলিয়ে যায়। 2টা সমস্যা, একটা ড্রেনের সমস্যা, একটা সমস্ত খাল জোরদাররা দখল করে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পূর্বের যিনি ছিলেন ডিসি মহোদয়, জেলা প্রশাসক ইশতিয়াক সাহেব, ওনাকে বলার পরে উনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা জানেন, সবগুলো খাল উন্মুক্ত করেছেন, কাটা হয় নাই, পানি প্রবাহ সৃষ্টি করতে পারেন নাই, উন্মুক্ত করেছেন, স্থাপনাগুলো ধ্বংস করেছেন। এর উপর যদি আমরা ডিসি মহোদয়কে বলছি, পূর্বের ডিসি মহোদয় আমাদের খালগুলো উন্মুক্ত করেছেন, আপনি যদি খননের মাধ্যমে যদি
বরাদ্দ নিয়ে এসে করতে পারেন, তাহলে নোয়াখালী জেলা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, জলমগ্নতা থেকে বাঁচবে। আমি বলেছিলাম সিটি কর্পোরেশনের ব্যাপারে, যদি সিটি কর্পোরেশন হয়, এটা আমি ওনাদের বলছিলাম যে আজকে এটা আমাদের জেহান থেকে চলে গেছে, জানো আমাদের সিটি কর্পোরেশন আমাদের অত্যন্ত প্রাণের দাবি, কথা কি ঠিক কিনা? এবং আমাদের একটা বিমানবন্দর এখানে প্রস্তাবিত আছে, আমি সবগুলো কথা বলেছি, সেখানে প্রস্তাবিত আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটার কার্যক্রম এখন আমরা শুরু করতে পারি নাই। একবার বিমান বাহিনীকে দেয়, একবার অন্য সংস্থাকে দেয়, এইভাবে চলছে। আমরা আমাদের এই নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে সবচেয়ে বেশি মানুষ বাইরে থাকে, কথা কি ঠিক? এরা কোথায় ল্যান্ড করে? চট্টগ্রাম। কোথায় ল্যান্ড করে? ঢাকায়। যদি নোয়াখালীতে ল্যান্ড করে, তাহলে কি আমাদের ভোগান্তি কমবে না বাড়বে? ভোগান্তি কমবে। আমাদের রেল ব্যবস্থা যদি আমরা নদীর পার পর্যন্ত নিতে পারি, আমরা যদি বন্দর সংযোগ করতে পারি, এখানেও আমাদের অনেক উন্নয়ন আছে, কথা কি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি এই কাজ করতে গেলে আমার পকেটে পয়সাও নাই, কি কথা কি বুঝতে পারছেন? আর আমার পকেটে পয়সা লাগবে না, পকেটে পয়সা লাগবে না, শুধু একটা সুন্দর মনের দরকার আর দুর্নীতিমুক্ত একটা পরিবেশ দরকার। ইনশাআল্লাহ এই আমাদের নোয়াখালী সদর সুবর্ণচরকে আমরা সাজাতে পারবো সুন্দরভাবে, ইনশাআল্লাহ পুরো নোয়াখালীকে আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের আমি সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ যদি আমরা দুর্নীতিমুক্ত পরিবেশে, অন্যায় মুক্ত পরিবেশে ন্যায় ইনসাফ কায়েম করতে পারি, এই নোয়াখালীবাসী না শুধু বাংলাদেশ আমরা সুন্দর বসবাস করতে পারবো। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করি এবং সুন্দর একটা দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। আপনারা চান তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যাতে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি জাতিকে, আমরা সুন্দর একটা নোয়াখালী উপহার দিতে পারি দেশকে, আমরা সুন্দর একটা সদর সুবর্ণচর এই জাতিকে উপহার দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।